তুমি একটু তোমাদের গ্রুপে সবাইকে বলো জয়েন হয়ে যেতে। আমরা ক্লাস তাহলে স্টার্ট করি। তোমাদের আজকে যে চ্যাপ্টার থেকে এইচডাব্লিউ ছিলাম ওইটা হচ্ছে চ্যাপ্টার 7 তরঙ্গ শব্দ। এটা হচ্ছে ওয়ান অফ দা ইজিয়েস্ট চ্যাপ্টার। আর আমি এত কঠিন করে কোয়েশ্চন এখানে দিইও নাই। দুটাই কয়েকটা কোয়েশ্চন দিছিলাম, স্ক্রিন থেকে একটা দিছিলাম এখান দিয়ে পর্যালোচনা করার জন্য। আর হচ্ছে দিছিলাম সরল দোলকের সাথে পর্যায়কাল নির্ণয় করার ক্ষেত্রে। এটা দুটো এইগুলো তোমরা আগের চ্যাপ্টারে করছো, চ্যাপ্টার 5-এ মনে হয় করছো এগুলা। আর বাকি সবগুলা শুধু বর্ণনামূলক কিছু দিছিলাম কোয়েশ্চন। আর এই চ্যাপ্টার থেকে যদি বলি ইম্পর্টেন্ট হয়েছে কি, লাস্টের দিকে তোমাদের চ্যাপ্টার লাস্টের দিকে দেখছি হয়েছে কয়েকটা রেঞ্জ দেওয়া আছে। কার রেঞ্জ কত, বাদুড়ের রেঞ্জ কত, এগুলা দেওয়া আছে, চার্ট দেওয়া আছে, এগুলো পড়বা। আর হইছে বিভিন্ন ধরনের মানে সংজ্ঞা যেগুলো আছে, ছোট ছোট সংজ্ঞা যেগুলো আছে, এগুলো পড়বা। আর তোমরা কি এসএসসি তে প্রতিদ্বন্দ্বীর অঙ্ক করছো, ইকোর অঙ্ক করছো? ইকোর অঙ্ক থাকার কথা তো। আচ্ছা। আর এই চ্যাপ্টারে আসলে এত
ইকোর অঙ্ক যেগুলো আছে না, প্রতিদিনের অঙ্ক, এগুলা যদি আসে তাইলে ইজি ইজি গুলা থেকে আসবে। এত যে টেস্ট পেপারে যেগুলো আগে কঠিন ছিল না, এগুলো এত আসবেও না। কারণ নোটের মধ্যে কোয়েশ্চন আসে 2 থেকে 3 লাইনের, আর মাঝে মধ্যে যদি বড় কোয়েশ্চন আসে তাইলে এত বড় দিবে না, এত ডিপেও ঢুকবে না থিওরিতে যদি ইকোর অঙ্ক আসে। আচ্ছা, সবাই কি স্ক্রিনে এটা দেখতে পাচ্ছ সবাই? জি। আচ্ছা, তোমাদেরকে আমি একটা পোস্ট দিতেছি, এখানে তোমরা বলবে হচ্ছে ল্যামডার মানটা কত। তোমরা আনসার করো এখানে ল্যামডার মানটা কত আসবে। এখন তো সবাই আনসার করো নাই, একজন কমেন্টে আনসার করছো। বাকি আরো 8জন বাকি, ওরা আনসার করো সবাই। তোমাদের তো মেসেজে আনসার করতে বলি নাই, তোমরা পুলে আনসার করবা। যারা পারো না, যাদের থেকে প্রবলেম, ওরা আনসার করবা হচ্ছে কমেন্ট যদি করো তো ওদের ক্ষেত্রে। না তো সবাই পুলে আনসার করবা। এখনো অনেকে আনসার করা বাকি। যারা পুলে আনসার করতে প্রবলেম, ওরা ইউটিউবে ভিডিও দেখো কিভাবে পুলে আনসার করা লাগে। কারণ এখন তো আর। আচ্ছা, এটার আনসার হচ্ছে হবে 4 মিটার। কিভাবে হইলো? ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা হইতেছে কি, যে পয়েন্টে সে যাত্রা শুরু করবে এবং তুমি যে পয়েন্টের মধ্যবর্তী ওয়েভলেন্থটা বের করবা। মানে ওয়েভলেন্থটা হইছে কি,
ওই দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, যে দুই পয়েন্টটা সেম দশায় আছে বা সেম কোণে আছে। যেমন ধরো আমরা যদি এইটাকে ধরি, আমরা যদি ধরি এই পয়েন্টের ক্ষেত্রে ওয়েভলেন্থটা কত, আর এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবর্তী কোণ হইতেছে 90 ডিগ্রি। আবার এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তী কোণ হইতেছে 180 ডিগ্রি। আবার এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তী কোণ হইতেছে 270 ডিগ্রি। আবার এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তী কোণ হইতেছে 360 ডিগ্রি। আমরা জানি কি, একটা সার্কেলের ক্ষেত্রে কি আমরা জানি একটা সার্কেল কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে 360 ডিগ্রি কোণ, যখনই 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে তখনই সে কি করে, তার আদি যে বিন্দু আদি বিন্দু বা আদি অবস্থান আছে ওই অবস্থান সে চলে আসে। এই যে মধ্যবর্তী যে ডিস্টেন্সটা তরঙ্গের ক্ষেত্রে, এইটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, আমি যদি বলি এ পয়েন্ট এবং এ পয়েন্ট, এইটার মধ্যবর্তী তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, যদি আমি বলি, তাইলে এখান থেকে এখান পর্যন্ত হবে 4 মিটার। আবার এখান থেকে এখান পর্যন্ত হবে 4 মিটার। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই যে অংশ, এইটা হবে 2 মিটার। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই অংশ হবে 2 মিটার। সেম, এই ফুল হাফ অংশ 4 মিটার, এবং 1/4 অংশ এটা হচ্ছে 2 মিটার। 1/4 অংশ এটা হচ্ছে 2 মিটার। সেম দেখো, এইটার ক্ষেত্রে দেখো, আমি যদি এই পয়েন্ট ধরি এখান থেকে, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কত? ধরলাম 180। এটা যদি আমি এই পয়েন্টটা যদি আমি আদি বিন্দু ধরি, 0 90 180 ডিগ্রি, এটা কত? 270 ডিগ্রি। এইটা হইছে 360 ডিগ্রি। এইটা হচ্ছে কত? 450 ডিগ্রি। তাহলে 450 মানে যদি 390 করো, তাহলে কত হবে? এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 360 ডিগ্রি। এবং দেখো এখানে আমি কি দিছি, এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স। তার মানে কি, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কত ডিগ্রি? 270 থেকে 90 বিয়োগ দাও, এখান থেকে এখান পর্যন্ত হবে 180 ডিগ্রি। তার মানে কি, আমি অর্ধেক দূরত্ব ওয়েভ লেন্থে অর্ধেক ডিস্টেন্স আমি দিয়ে দিছি। এখানে দেখো কি, ওয়েভ লেন্থ ছিল 360 ডিগ্রির, তাহলে ওয়েভ লেন্থের অর্ধেক ডিস্টেন্স কত? 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত। এবং ওয়েভ লেন্থের অর্ধেক ডিস্টেন্স যত, ওয়েভ লেন্থ হয় তার ডাবল। এখান থেকে ওয়েভ লেন্থের অর্ধেক ডিস্টেন্স হয়েছে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত 4 মিটার, তাহলে ওয়েভ লেন্থ হবে তার ডাবল, 8 মিটার। আমি এখানে অর্ধেক ডিস্টেন্স দিয়ে দিছি, 2 মিটার। তাহলে এটা যে ফুল ওয়েভ লেন্থ আছে, এই ফুল ওয়েভ লেন্থটা হবে 2 আর ডাবল 4 মিটার। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, আর তোমাদের যে প্রতিধ্বনি, প্রতিধ্বনির ক্ষেত্রে, প্রতিধ্বনি একটা ম্যাথ, আমার যে এক্সাম আছে ওই এক্সামে থাকবে, আমি এখানে দেই নাই। S=, কারণ আমি তোমাদের বইয়ে প্রতিধ্বনির অঙ্ক পাই নাই, তো আমাদের সময় তো ছিল, এখন আমার কাছে তোমরা করো কি করো নাই প্রতিধ্বনির অঙ্ক। আচ্ছা, 2S=BT, এটা যে প্রতিধ্বনির সূত্র। এই যে টিটা, এই টিটা যখন তুমি শুনবা তখন তোমাকে, তোমার যে শব্দটা তুমি ক্রিয়েট করবা, ওইটার 2S ডিস্টেন্স আসার পরে তুমি শব্দটা শুনবা। মনে করো তুমি এখান থেকে একটা, যেমন মনে করো তুমি এখান থেকে কি করছো, একটা সাউন্ড তুমি ক্রিয়েট করছো। ঠিক আছে, এখানে শুধু দেয়াল আছে, এদিক ফুল খালি, এদিকে কিছু নাই। তাহলে কি হবে দেখো, এখান থেকে তুমি এদিকে সেই শব্দটা কি করবে, এই ডিস্টেন্স যাবে। এস ধরলাম, এখান থেকে এখানে দূরত্বটা এস। তারপর যখন সাউন্ডটা তখন বিপরীত যখন ফিরে আসবে, আবার এস দূরত্ব অতিক্রম করবে, 2S।
এবং তার শব্দের একটা ব্যাখ্যা বা ওইটা কি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, টেম্পারেচারের উপর নির্ভর করে। এখন এই 2 এর দূরত্ব অতিক্রম করার পরেই তুমি কি করবা, শব্দটা শুনতে পারবা। ঠিক আছে। এখন যদি এমন হয় যে এদিকে একটা দেওয়াল আছে, তুমি এই দিক থেকে এই দিকে মুখ করে তুমি একটা শব্দ ক্রিয়েট করছো। ঠিক আছে। তাহলে কি করবা, তুমি এদিকে এদিকে যাবে, তারপর এদিকে আবার আসবে। এই যে টি সেকেন্ড, এই টি সেকেন্ড পরে তুমি একটা শব্দ শুনতে পারবা। আবার শব্দ কি করবে, এদিকে যাবে, আবার এদিকে আসবে। তারপর তুমি আবার কি করবা, আবার একটা শব্দ শুনতে পারবা। তার মানে কি তুমি দুইটা প্রতিধ্বনি তখন কি করবা, শুনতে পারবা। ঠিক আছে। তার মানে তোমার কাছে যদি আরো বাধা থাকে তাহলে তুমি একাধিক প্রতিধ্বনি শুনতে পারবা, শুধু টাইমটা কি হবে, ভিন্ন ভিন্ন হবে। মেন কনসেপ্ট হচ্ছে এইটা। আর এইটা থেকে এত পেঁচানোরও এত, মানে এত পেঁচাবে না, এত ওই এই সূত্র থেকে আসবে যা আসার, 2s = ভিটি। কনসেপ্ট হচ্ছে কি, এখানে ডাবল ডিস্টেন্স অতিক্রম করা লাগবে, কারণ ডাবল ডিস্টেন্স যদি অতিক্রম না করে কিন্তু শব্দ তোমার কাছে আসবে না। আর শব্দ যদি তোমার কাছে না আসে তাহলে তুমি কি, আচ্ছা, তোমাদের কেউ কি স্ক্রিনে কিছু করতেছো নাকি? তো এই সিয়ামকে, আমি অনেকক্ষণ ধরে দেখতেছি, আমি তখন কর্নারের দিকে আসতেছিল, তখন হঠাৎ করে এটা 2s = হয়েছে ভিটি। এটা হচ্ছে তোমাদের মেন কনসেপ্ট হয়েছে এটা। এইটার বাইরে তো আসবে না, পেঁচাবে না। আমাদের সময় এই চ্যাপ্টার থেকে মনে হয় আসছিল কিনা মনে নাই, কোশ্চেন মনে হয় আসেনি মনে হয় এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, দেখো তোমাদের সামনে আরেকটা আমি কোয়েশ্চন দিছি। গ্রীষ্মকালে তাপমাত্রা 0.05% বেড়ে গেল। ওকে। শীতকালে তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস হলে। আচ্ছা, এখানে তাপমাত্রা হবে না, এখানে হবে হচ্ছে বেগ, শব্দের বেগ। শব্দের বেগ এখানে হবে যে ভেলোসিটি 0.05% বেড়ে গেল। এবং শীতকালে যদি তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস হলে গ্রীষ্মকালে তাপমাত্রা কত হবে, এটা তোমরা বের করবে। আমি পুরো কোশ্চেন দিতেছি, ওইটা তোমরা আনসার করো। এইটা বের করতে টাইম লাগতে পারে, কারণ একটু কনসেপচুয়াল কোয়েশ্চন, বেশ লাগতে পারে অনেকের। তোমাদের বইয়ের কোয়েশ্চন এইটা, যদি আমি নিচ থেকে কোয়েশ্চন করতাম তাহলে বলে দিতাম কিভাবে বাড়ছে। তোমার এটা, তোমার যেহেতু বইয়ে যেহেতু দিয়েই দিছে কোয়েশ্চন, তাহলে তোমাদের বোঝার কথা এটা কিভাবে বাড়ছে এটা। আর তোমাকে যখন কোয়েশ্চনে অন্য কিছু বলেন না যা থাকবে, তখন তোমার তো ধরে নেওয়া লাগবে একটা কার সাপেক্ষে বাড়ছে। এটা একটু ম্যাথমেটিক্যাল, সবাই ট্রাই করো।
আর 14 জন বাকি, সবাই আনসার করো। এটা কোয়েশন ঠিক আছে, কিছু একটা টাফ, তারপর 5 মিনিটের বেশি লাগা কথা না তো। আচ্ছা, তাইলে আমরা এখন এটার আনসার করি। তোমাদের বই একটা সূত্র লেখা আছে, ভি সমানুপাতিক রুট টি, বি ইজ প্রপোর্শনাল টু রুট রুট ওভার টি। ঠিক আছে, এখন তোমাকে আমি বলে দিছি হচ্ছে ভেলোসিটি বলে দিছি এবং কি বলে দিছি, এবং টেম্পারেচার বলে দিছি। ওকে, তখন তুমি যদি এটাকে এরকম লিখো, ভি বাই রুট ওভার টি ইকুয়াল টু কে, এটা তুমি লিখতে পারো। মানে ভি এবং রুট টি এর এমন মান তোমার বের করা লাগবে যেটার বিভিন্ন রকম মান হতে পারে ভি এবং টি এর, কিন্তু এটা যে অনুপাত আছে, এটার অনুপাত সবসময় কি আসবে, এটার অনুপাত হচ্ছে সবসময় একটা নির্দিষ্ট ভ্যালু আসবে, বা এর কাছাকাছি যে কোনো একটা ভ্যালু আসবে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে দুইটা প্যারামিটার দিয়ে দিছি। তাহলে ভি 1/টি 1 সমান ভি 2/রুট ওভার টি 2, এখানে রুট হবে। আচ্ছা, তারপর আমি বলে দিচ্ছি কি, শীতকালে তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি এখানে ধরলাম 10 ডিগ্রি, এখানে কিন্তু টি হচ্ছে কেলভিনে হবে। তাহলে হবে কত, 273 + 10, তার মানে 283 কেলভিন এখানে বসবে। ঠিক আছে, আর ভি 1, শীতকালে যে টেম্পারেচার, বাতাসের গতির বেগ আমি ধরলাম 1, শীতকালে যে বাতাসের বেগ হবে ওইটা আমি ধরলাম 1। ঠিক আছে, তারপর হবে কত, টি 2, তারপর এখানে হবে ভি 2 মানটা আমি কি বলছি, এই যে টি 2 এটা হচ্ছে কি গ্রীষ্মকালের তাপমাত্রা, গ্রীষ্মকালে যে তাপমাত্রা ওইটা আমি কি বলছি, 0.05% বেড়ে যাবে, বেড়ে গেছে, তার মানে কি গ্রীষ্মকালে শব্দের বেগ 0.05% বেড়ে গেল। তার মানে আগে ছিল 1, এখন কত পার্সেন্ট বাড়ছে, এখন বাড়বে হচ্ছে 0.00, তারপর হবে কত, 0.5। ঠিক আছে, এখন হবে এতটুকু বাড়বে, কিন্তু আগে তো ছিল 1, তাহলে এটার সাথে কি যোগ হবে, 1.0005। ঠিক আছে, আচ্ছা একজন জিজ্ঞেস করছে এক কেন ধরছি,
এখানে তুমি এক ধরো আর যাই ধরো না কেন, সমস্যা নাই। বৃদ্ধি তো সেমই পাইতেছে 1.005। তুমি যদি এখানে 300 দেরও করো সমস্যা নাই, 500 দেরও করো সমস্যা নাই। তুমি ম্যাথ যে কোনো ভাবে করে দেখো, দেবো আনসার একই আসে। তুমি কিছু বলবা? একজন রেজিস্ট্রেশন করছো? আচ্ছা। স্যার ওই সেম কোশ্চেনটাই ছিল, ওয়ান কেন ধরলেন? ও আচ্ছা, তুমি তো এখন, আমি তো 330 ধরে করছি। হ্যাঁ করো সমস্যা নাই, আনসার তো ওকে। আনসার একই আসবে। আচ্ছা, তারপর দেখো এখানে কি আসছে, 1.0005। ঠিক আছে, ওয়ান ধরে করতে যাতে ইজি হয়ে যায় কাজ। তারপর কি, এখন তো আমার টি টু ভ্যালু বের করা লাগবে, তাহলে আমরা এটা কি করে দিব, স্কোয়ার করে দিব। 1 বাই, এটাকে স্কোয়ার করলে তো 283। দেখো এখানে যদি তুমি 330 করতা, তাহলে এটা স্কোয়ার করা লাগতো, তাহলে এখানে ওয়ানকে স্কোয়ার করতে ওয়ানই আসবে। তাহলে 1.0005 হোল স্কোয়ার বাই T2। এখান থেকে আমরা কি করতে পারবো, T2 সমান কি আসবে, 283 ইন্টু 1.0005 হোল স্কোয়ার। এখান থেকে মনে আসবে 283.283, এরকম কেলভিন ছাপ কাছাকাছি আসবে। তো যেহেতু আমি 283 দিয়ে দিছি, তাহলে তো তোমরা পয়েন্ট বাকি বাদ দিয়ে দিবা, তারপর 283 যা আছে তাই এখানে অপশন হিসাবে তোমরা নিবা। বুঝতে পারছো সবাই? তো অঙ্ক অঙ্ক ম্যাথ কিন্তু ইজি, কিন্তু তোমরা ওই যে এখানে একটা পেজই আছে, পেজটা হয়েছে কি, এই টিটা, এই টিটা হয়েছে কি, এখানে তোমার সবসময় কি করা লাগবে, ক্যালভিনে নেওয়া লাগবে সবসময়, ক্যালভিনে তোমার এটা ক্যালকুলেশন করা লাগবে। ঠিক আছে, আর বাকি ম্যাথ, আর এটা যদি কেউ পারে তাহলে ম্যাথ করতে বেশি টাইম লাগবে না। তোমার একটা কথা মাথায় রাখা লাগবে, যাই দেখো না কেন তোমাকে কিন্তু অনেক কম সময়ের মধ্যে এটা সলভ করা লাগবে। কারণ তোমার তো অনেকগুলা সাবজেক্ট হবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, ম্যাথ থাকবে, মাঝে মধ্যে বায়োলজিও থাকে, বাংলা ইংলিশ, মানে সবকিছু একসাথে থাকে। তাহলে তোমার ওই মেন্টালিটি নিয়ে তোমার আগানো লাগবে। অন্য সময় তুমি কি করছো এসএসসি, এক এক দিন এক একটা পরীক্ষা দিছো, এক একটা পরে দিছো পরীক্ষা, কিন্তু এখন তোমার কি করা লাগবে, সবকিছু মিক্স একসাথে। ওইটার জন্য তোমার মেন্টালি প্রিপেয়ার হওয়া লাগবে, সাথে আবার টাইমও কম, ওই টাইমের ভিতরে তোমার আবার আনসারও করা লাগবে। আচ্ছা, এই কোয়েশ্চেন দেখতে পাচ্ছ সবাই? এইটা যেন পুল দিতেছে, এটা আনসার করো সবাই।
আচ্ছা, এটাতে তাও সব অ্যান্সার করো নাই। এটা তো আনসার ইজি ছিল। আচ্ছা, আমি পুল তারে ইন করতেছি। এটা আনসার হচ্ছে আসলে হবে এইটা, ঠিক আছে। মনে হয় 6-7 জনের মনে হয় ভুল আনসার দিছো। সূত্র সেমই, ভি ওয়ান বাই রুট ওভার টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই রুট ওভার টি টু। ভি ওয়ান তো আমি দিয়েই দিছি 400, আর টি ওয়ান কত ছিল? 27। তাহলে এটা তো তোমার স্কোয়ার করা লাগবে। 27 থেকে যোগ করলে হবে 300, আর ভি টু কে তোমার যা আছে তাও স্কোয়ার করা লাগবে 500, এবং টি টু বের হবে। এবং টি টু যা বের হবে এটা কিন্তু তোমার কিসে বের হবে? কেলভিনে বের হবে। এবং এটা থেকে তারপর কি করা লাগবে? -273। আগে যে 273 তুমি, এখন তোমাকে আমি অপশনে সেলসিয়াস দিয়ে দিছি। আগে 273 তুমি যোগ করছো, এটা কি করবা? বিয়োগ করবা। সেলসিয়াস থেকে কেলভিনে যে তোর তোমার বিয়োগ করা লাগবে, বিয়োগ করবা, তাহলে যা বের হবে এটাই আনসার। আনসার মানে 195 এরকম আসবে, ঠিক আছে। ভাইয়া ওখানে 273 15 কি নিব নাকি না নিয়ে করব? 15 নিলেও তোমার কাটবে না, তোমাকে যখন রিটার্ন করবে না, তুমি যখন রিটার্ন যখন দিবা তখন তো কাটবে না। কারণ কনসেপ্ট ছিল তো ওইটাই। আর তুমি তো যখন এরকম এমসিকিউ টাইপ আসবে তখন যদি স্যারের উপর ডিপেন্ড করে, স্যার কিসের উপর। আর 15 যদি করো, এত তো ডিফারেন্স আসার কথা না, 0.15 তো। আর ওইরকম যদি স্যার যদি 0.15 দিয়ে করেও এরকম কাছাকাছি অপশন রাখবে না, অনেক ডিফারেন্স করে রাখবে, যাতে কনফিউজ না হোক। আর তুমি যদি রিটেনে করো প্রবলেম নাই, কারণ আর মেইনলি যে ভ্যালুটা এটা তো 273.1 পাচ্ছি। আর কি কোয়েশ্চেন করছিলাম না, আজ তো কোয়েশ্চেন করি নাই। আর হইতেছে কি, তোমাদেরকে এই চ্যাপ্টারে কোনো কোয়েশ্চেন আছে বেসিক টাইপের? এই চ্যাপ্টারে কোয়েশ্চেন দেওয়ার কথা না, কারণ এই চ্যাপ্টার অনেক ইজি চ্যাপ্টার একটা। আমিও দেখছি যে এই চ্যাপ্টারে ওই যদি আসে এইগুলা থেকে আসতে পারে, পেঁচাইতে পারে কিছু। এই যে কেলভিন বা এই তোমাদের হয়েছে কি, এই যে সেলসিয়াস এবং কেলভিন, এই দুইটার বেশ লাগতে পারে অনেকের। আচ্ছা, তারপর হয়েছে আমি তোমাদেরকে বই থেকে আমি কিছু দাগাইছিলাম, এগুলো দেখাইতে পারি কিনা দেখি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার প্রথম পেজে বলা আছে যে দোলনকালটা হচ্ছে সূত্র দিচ্ছে তখন ভর এম আর ধ্রুবক কে হলে পর্যায়কাল হচ্ছে 2π√m/k। হুম। এরপরে লিখছে যে পর্যায়কাল t = 2π√l/g। আর নিচে লেখা আছে যে ভরের উপর নির্ভর করে না। কিন্তু স্যার আগের সূত্রে তো আমরা পাইছি যে তখন পর্যায়কালটা m এর উপর নির্ভর করে। ওটা তো স্প্রিং এর ক্ষেত্রে, সরল দোলক না। যদি বলে স্যার পর্যায়কাল নির্ভর করে কিনা তখন কি বলবো? কোন এটা বলে আনসারটা দিব দিবে, স্যার? ওটা তোমাকে বলে দেওয়া লাগবে কি, মানে বস্তুটা কি। ও স্যার।
যদি জি বলে স্যার। দেওয়া থাকে সরল দোলক তাহলে তো নির্ভর করে না, আর যদি স্প্রিং বলে দেওয়া থাকে তাহলে নির্ভর করে। ওকে স্যার। আচ্ছা, একজন রেজিস্টার করছো, বলো কি বলবা। স্যার ওনাম কি বলে ম্যাথমেটিক্যাল কোশ্চেন, বইয়ের যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন আছে না ওখানে 2 নাম্বারটা যদি একটু দেখ, আর 5 নাম্বার। এইটা 2 নাম্বারটা। হুম হুম। ওইটা আসলে আমিও দেখছিলাম, ওইটা কি বুঝাইতে চাইছে ওইটা আমি নিজেও বুঝি নাই। আচ্ছা, মানে এই কনসেপ্ট নিয়ে তো বইয়ে লেখা নাই, তাই বলে আমি হ্যাঁ কোশ্চেন হ্যাঁ, করছি। ওইটাই। এটা কই থেকে আসছে, এটা কই থেকে দিল, আমিও ভাইয়া চিন্তা করছি, পারি নাই। এই এটা আচ্ছা স্যার, এটা ম্যাথ নাইন, 5 নাম্বারটা একটু দেখেন তো। ভাইয়া এখানে সফটওয়্যার বেস বুঝলাম, শুরুটা আমাদের দেওয়া থাকে, কিন্তু বেগ শুরুতে তোমার কথা ক্লিয়ার মাক আসতেছে না। নাইন মানে হচ্ছে শব্দের গতি থেকে 9 গুণ বেশি, এটা বুঝে। ও আচ্ছা, বুঝতে পারছি। রকেট যুদ্ধ বিমানের ক্ষেত্রে এসবকে বলা হয়। বুঝতে পারছি। আর স্যার ভাইয়া পাঁচ আমার নাম্বারটা কাছে সলিউশন আছে 5 নাম্বার, বলবো? এটা হবে 3.16 × 10⁻12 গুণ বেশি। জেট কিসের? ইঞ্জিনের শব্দ মশার শব্দের চেয়ে 3.16 × 10⁻12 গুণ বেশি। আচ্ছা, 5 নাম্বার। হ্যাঁ, একটু লিখে করলাম। দিন। 5 নাম্বারটা এখানে কি বলছে, কই, P2 জেট ইঞ্জিনের শব্দ থেকে P1 মশার পাওয়ার শব্দ হলে জেট ইঞ্জিনের শব্দ মশার পাওয়ার শব্দ থেকে কত গুণ বেশি। আচ্ছা, এখানে আমি মশা, ধরবো কোনটা, মানে ওখানে তো। জেট ইঞ্জিনের শব্দ কত দেওয়া বইয়ে? জি স্যার। মানে এটা কি এক্সাক্ট ভ্যালু ধরা লাগবে না? ভাই এগুলো হ্যাঁ, বইয়ে এখানে তো তো উল্লেখ একটা করা আছে। বুঝি নাই। জেট ইঞ্জিন হচ্ছে 110 থেকে 140। ধরবো আচ্ছা, আমি কোনটা আমরা? এটার তীব্রতা লেভেলের গড় মান বের করছি। ও আচ্ছা, তুমি গড় মানটা বের করছো। হ্যাঁ, আচ্ছা, ওইটা যে আছে আসলে না, ওইটা তুমি রেঞ্জ রেঞ্জ ধরে গড় মান বের করলে হবে। আর তুমি যে আপার লেভেল বা লোয়ার লেভেল ধরলে হবে, সমস্যা নাই। তুমি বলে দিবা যে আমি ধরি যে এইটার বেগ এত, তুমি ধরো, তার প্রবলেম নাই। তুমি যেটা গেস করবা ওইটার উপর ডিপেন্ড করে বের করবা। মানে এনডিসি তো এনডিসি তোমাকে মানে ফালতু 1 মার্কও কাটবে না। আচ্ছা, আর তোমাদের যেটা বলছিলাম, তোমাদের এই যে এখান থেকে যেগুলো আছে, এই অবজেক্টিভ টাইপ যেগুলো আছে এগুলো পড়বা। কারণ স্যার। যদি সার্চ করে যে দিয়ে দিই একটা কোয়েশ্চন, তাহলে তো আর, বলো। স্যার অনুশীলনীর 4 নাম্বারটা কি হবে অ্যান্সার এটা? বজ্রপাত হলে শব্দ হয় কেন? না না, মানে ওই যে ম্যাথ। যেখান থেকে, যে গাণিতিক প্রশ্ন থেকে স্যার।
এই যে যে এটা, আমরা, হ্যাঁ 4 নাম্বারটা। আচ্ছা এখানে বলছে বিশাল শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত, তো তুমি এটাতে বের করবা ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ভি মান তো তোমার জানাই আছে 330 মিটার পার সেকেন্ড বায়ু বাতাসে। এফ তো তোমাকে দিয়েই দিছে। এটা হবে 0.0165 আর ল্যামডাটা বের মিটার। করবা শুধু, আর কিছু না। দুইটার ক্ষেত্রে দুইটা ল্যামডা বের হবে। ও আচ্ছা, 2টা ল্যামডা বের করবো, আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। শুধু তো আলাদা আলাদা করে বলেই তো দিছে বিশা যেমন 20 কিলোয়াট শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত। আচ্ছা এখান থেকে পড়বা এগুলা। তারপর এখান থেকে দেখো এখানে তীব্রতার একক আছে, এককগুলো ভালো করে পড়বা। প্রত্যেকটা চ্যাপ্টারে যে এককগুলো আছে এগুলো পড়বা। তীক্ষ্ণতা বা পিচের একক কি, তারপর ইন্টেন্সিটি একক কি। আচ্ছা তারপর হচ্ছে এই যে এখানে দেখো জিওফোন নামে যে রিসিভার রিসিভার এই ত্রিমাত্রিক যে সিসমিক সার্ভে যেটা আছে ওইটাতে যে রিসিভার ইউজ হয় ওটার নাম কি। এই যে দেখো তোমাদের যেটা আমি দিছিলাম, মনে হয় ওইটাই তো, এরকমই দিছিলাম হ্যাঁ। এই যে দেখো তোমাদের এখানে মেথড দেওয়া আছে একটা, কেলভিনের কেলভিনে ট্রান্সফার করে তারপর করছে। তারপরে এই যে এখানে ঘনত্বের বর্গমূলের ব্যস্ততার উপর নির্ভর করে শব্দের বেগ। তারপর এই চার্ট। আর তোমরা তো এগুলা আসলে কিসেই পড়ে আসছো, যখন তোমরা এসএসসি পরীক্ষা দিছো তখন তো পড়ে, এখন রিভাইজ করবে আর কি। ভাইয়া 293 পেজে আপনার শুরুতে শক্তি তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক, এটা কথা দ্বারা কি বুঝাইছে? কত নম্বর পেজ? 193 পেজ। জি। মানে হয়েছে কি, যখন একটা তরঙ্গের বিস্তার যত বেশি হবে তার মানে ওই তরঙ্গের ভিতরে তত পরিমাণ, মানে তুমি যখন দেখবা সমুদ্রের ঢেউ, যেগুলা সমুদ্রের ঢেউ দেখবা অনেক উঁচু দিয়ে আসবে যখন, তখন কি হবে, তখন অনেক শক্তি নিয়ে আসবে না। আর যখন যখন নিচ দিয়ে যখন আসে যখন তার বিস্তারটা খুবই কম হয়, তখন কি তার মধ্যে সেই পরিমাণ শক্তি থাকে? ওইটাই বুঝাইছে আসলে। বিস্তার যত বেশি হবে সে তার মধ্যে ওই তরঙ্গের মধ্যে তত বেশি পরিমাণ শক্তি নিয়ে সে আসতে পারবে। বাস্তবে এটাই হয়। তাহলে এখানে বলছে বিস্তার যদি 2 গুণ হয় তাহলে শক্তি হয়ে যাবে 4 গুণ। আচ্ছা, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই ছিল। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। 192 পেজে একটা কথা হচ্ছে সরল স্পন্দন গতির মাঝে তরঙ্গ নেই, কিন্তু তরঙ্গের প্রত্যেকটি বিন্দু একটি সরল স্পন্দন গতি। এটা কি বুঝাইছে মূলত? আচ্ছা এখানে বুঝাইছে যে কি, তুমি যে তরঙ্গটা দেখো না, তুমি যে তরঙ্গটা দেখতেছো এরকম এরকম যাইতেছে, এখানে যে তরঙ্গের প্রতিটা কোণা ওরা কিন্তু সামনে অগ্রসর হইতেছে না। দাঁড়াও। আচ্ছা তুমি যে দেখতেছো তরঙ্গটা যাইতেছে এইদিকে, এই যে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের কোণটা শুধুমাত্র এই উপর নিচ হইতেছে এরকম, ঠিক আছে? তবে তুমি কি জানো সহজ স্পন্দন গতি কাকে বলে? তার অর্ধেক সময় এইদিকে যাবে, বাকি অর্ধেক সময় নিচের দিকে যাবে। এইটাই বুঝাইছে এই লাইন দ্বারা। ওই যে প্রত্যেকটা কোণা যে আছে এই কোণা কিন্তু সামনের দিকে অগ্রসর হইতেছে না, শুধু প্রত্যেকটা পয়েন্টে যে কোণাগুলো আন্দোলিত হইতেছে একটার উপর একটা এরকম আন্দোলিত হইতেছে, এরকম এরকম করে এরকম এরকম তখন যাইতেছে অগ্রসর হইতেছে। তো কোণা কিন্তু তার জায়গায় আছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। ক্লাস চাইলে এই পর্যন্তই ছিল।